নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটা চরের জীবনযাপন দেখাতে। সেটা হচ্ছে জিরাট চর, যেটা হুগলির মধ্যে অবস্থিত। তো সেই জিরাটের যে চর আছে, সেই চরের যে গ্রামের মানুষ কতটা কঠিন পরিস্থিতিতে থাকে, তাদের যে দৈনন্দিন জীবনের সংগ্রামটা, প্রতিদিনের যাতায়াত, স্বাস্থ্য এবং আরও অন্যান্য যে বিষয়বস্তুগুলো, সেই সমস্ত কিছুগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওর সঙ্গে থাকুন আর স্কিপ না করে দেখতে থাকুন। আর আরেকটা জিনিস বলে দিই, ভিডিওর আমি কিন্তু হেল্প করার চেষ্টা করি। তো আপনারা অনেকেই কমেন্ট করেন, আর হেল্পটা যেহেতু সামান্য হয় বলে আমি ভিডিওর মধ্যে রাখি না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হবে। তো দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো এখন চলে আসলাম চাকদার রানীনগর ঘাটের সামনে। আর এখান থেকে রেল স্টেশন কিন্তু মাত্র 2.9 কিলোমিটার। আর এই যে হচ্ছে রানীনগর ঘাটে যাওয়ার রাস্তাটা। তো এই যে ব্রিজটা না, এটা তৈরি হচ্ছে, কেননা এই সামনে যে ঘাটটা, সেই ঘাটটায় যে সময় গঙ্গা পুজো হয় সেই সময় অনেকে স্নান করতে আসেন। তো এই ঘাটটা খুবই পপুলার ঘাট। তো এই ব্রিজটা তৈরি হয়ে গেলে এই পাশের এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, কেননা বর্ষাকালে কিন্তু এই রাস্তাটা বন্ধ থাকে। তাই এই পাশের যে ব্রিজটা সেটা তৈরি হচ্ছে, আর সামনে গিয়ে হচ্ছে কাঁচা রাস্তা। তো আমার সাথে চলুন সামনে। এখান থেকে মাত্র 1/2 কিলোমিটার ঘাটটা। তো যেহেতু এখনও মাটির মানে ইটের রাস্তা, তো এই সামনে দেখেন এরকম প্রচুর লোকজনের আছে। আচ্ছা কাকু, আপনাদের কি মানে কি উদ্দেশ্যে এখানে কোনো ফিস্ট হচ্ছে না কোনো ঠাকুরের কোনো উদ্দেশ্যে? না, আমরা 21 জুলাই গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওখানে চান্স পাইনি, রিটার্ন চলে আইছি। তো এখানে পিকনিক। ও আচ্ছা আচ্ছা, তো কাকুরা গঙ্গার পাড়ে এখানে করছে পিকনিক। আজকে রবিবার, ছুটির দিন। তো চলুন, এই রাস্তাটা থেকে মাত্র 500 মিটার। তবে আমি বলে দিই আপনাদেরকে, আপনারা যারা আসবেন, আমি যেহেতু বনগাঁয় আমার বাড়ি, তাই আমি কিন্তু এসেছি চাকদা স্টেশন হয়ে, মানে রানাঘাট থেকে চাকদা এসেছি। আর আপনারা যদি আমি যেই ডেস্টিনেশনে যাচ্ছি তার পথের সম্পূর্ণ বর্ণনা আপনারা পেয়ে যাবেন। ভিডিও শেষেও আমি দ্বিতীয়বার রিপিট করে দেবো। তো কিছুটা হেঁটে আসার পরে তারপর এই যে মন্দিরটা মতো দেখা যাচ্ছে, এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আঁকা আছে। তারপরে এখানে সোলার প্ল্যান্টও করা আছে দেখছি। তারপরে কিন্তু রাস্তাটা আর এখানে নেই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে শ্মশান। তো তারপরে কিন্তু রাস্তাটা এখান থেকে পুরোটাই কাঁচা। এই কাঁচা রাস্তা ধরে আর প্রায় 2 মিনিট মতো হাঁটলে হয়ে যাবে। তো এটা হচ্ছে রানীনগর প্রতীক্ষালয়ের ঘাট। আর খুব সম্ভবত ওইটা যেটা দেখা যাচ্ছে একটা ছোট টোং করা টিনের, ওটা মনে হচ্ছে টিকিট কাউন্টার বা দোকান, যে কোনো একটা কিছু হবে। তবে এই এত ফাঁকা রৌদ্রের মধ্যে এত সুন্দর বটগাছের এই যে ছায়াটা পড়েছে, বিভিন্ন যারা যাত্রীরা এখান থেকে যাতায়াত করে এই জায়গাটা কিন্তু তারা এসে একটু রেস্ট নেয়, তার জন্য দোকানগুলো করা হয়েছে খুব সম্ভবত। তো চলুন। এটা কি টিকিট কাউন্টার না দোকান? ও, তো আমি ভেবেছিলাম টিকিট কাউন্টার নয় দোকান। তো এটা কিছুই না। তো আরও সামনেটা মোটামুটি হেঁটে যেতে হবে। তো এখন আমি যেই পরিবেশ দিয়ে হাঁটছি সেই পরিবেশটা একেবারে গা ছমছমে পরিবেশ। দুই সাইডে খাক বন, ঘাসও আছে। আর একেবারে কিন্তু অন্যরকম একটা অনুভূতি লাগছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। এই পাশে ওই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু গঙ্গার খাড়ি মতো। আর ওই পাশে বড় বড় মানে মানুষের হাইটের থেকেও প্রায় আরও 5-7 ফুট উচ্চতা বিশিষ্ট এই যে বাগানগুলো, এগুলো মনে হচ্ছে খুব সম্ভবত হোগলা পাতার বন। তো এত সুন্দর প্রকৃতির আনন্দ নিতে নিতে তারপর ঘাটে পৌঁছাচ্ছি। তো আমার সাথে এখানকার স্থানীয় অনেক লোকেরাই একসাথে আসছেন। আর সামনে একটা কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ এই কারণের জন্যই, তার কারণ এই জায়গাটা যে এই যে জলটা ঢুকে যায়, যেহেতু এই জায়গাটায় পারাপারের খুবই অসুবিধা হয়। সামনে একটা ঘাট আছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তের মানুষের যোগাযোগের জন্যই এই কাঠের ব্রিজটা করে দেওয়া হয়েছে। আর এই খাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে, গঙ্গার খাড়ি। এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে না, এরা মাছ টাছ ধরেন। ওই খাড়ি দিয়ে ওই পাশ থেকে গিয়ে কিন্তু পুরো গঙ্গায় ওঠা যায়। আর এখানেও একদম ছোট্ট একটা খাড়ি রয়েছে, এই পাশেও রয়েছে কিছু নৌকা। তো অবশেষে উপস্থিত হলাম রানীনগর ফেরিঘাট। তো এই ঘাটটা কিন্তু বর্ষার সময় ভীষণ কাদা হয়, যেহেতু আজকে বর্ষাটা হয়নি বলে কাদাটার ভাগ কম রয়েছে। দেখাচ্ছি ঘাটটা। তো একটা নৌকা আসলো, দেখেন সবাই ফিরছে, ওই জিরাট থেকে ফিরছে ওপাশ থেকে। তো যারা গঙ্গায় স্নান করতে এসছেন তারা গঙ্গা জল নিয়ে যাচ্ছেন। যারা দূর দূরান্তে এই ঘাটটা দিয়ে পারাপার হন তারা কিন্তু এই ঘাট থেকেই দেখেন বোতলে ভরে জল নিয়ে যাচ্ছেন। তো নৌকায় ওঠার জন্য এখানেও একটা কাঠের সাঁকো তৈরি করে দেওয়া, কেননা এই ঘাটটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, এখানে নৌকা দাঁড়াবে না। তো এটা হচ্ছে আমাদের নৌকা। তো
তো খুব সুন্দর একটা অনুভূতি হবে আজকে। ওঠার জায়গা কোথায়? এই বাসের উপর দিয়ে উঠতে হয় নাকি সবাইকে? তাহলে এই পাশে আসবে, নৌকা আসবে তো? ও আচ্ছা। তো এই যে হচ্ছে আমাদের নৌকা, উঠে গেলাম। তো চলুন, এখান থেকে হয়তো 5-7 মিনিট লাগবে, বসার জায়গাও রয়েছে এখানে দেখছি। তো পৌঁছে গেলাম জিরাট চরে। আর এই জিরাট চরের একেবারে গঙ্গার মানে এই যে গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গার পাশ দিয়েই রাস্তাটা। তো রাস্তা দিয়ে আমি সোজা যাচ্ছি এখন গ্রামের ভেতরে। তো আপনারা জানেন যে চরের মানুষের কত দুর্গম পরিস্থিতি হয়। আর এখান থেকে যেহেতু যে মেন যে যোগাযোগ তারা কিন্তু করে একমাত্র এই পাশের সাথে, আর তার নদীর ওই পারে, মানে অ্যাকচুয়ালি এর ওই পাশটায় আরও হচ্ছে জিরাট। তো সেই জিরাট এখান থেকে আরও প্রায় 4.5 কিলোমিটার মতো, সেখানকারের সাথেই তারা যোগাযোগ ব্যবস্থাটা স্থাপন করে। তো চলুন আমার সাথে, এটাও একটা খুব অ্যাডভেঞ্চারাসপূর্ণ ভিডিও হতে চলেছে এবং আপনারা দেখতে থাকুন। আশা করি এই জিরাট চরের সম্বন্ধে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। দেখুন, তো প্রায় 700 মিটার খানিক হেঁটে আসার পরে এই দুই সাইডে দেখতে পাচ্ছি পুরোটাই পার্থেনিয়াম গাছ। আর গাছগুলো দেখেন একেবারে শুকিয়েও গেছে। আর এই সাইডে দেখা যাচ্ছে কলা গাছ। মানে এখানকারের হয় ওই পাশের লোকেরা বা জিরাটের লোকেরা, তারা এই জমিটাকে কিন্তু তারা মানে তাদের হয়তো নিজস্ব জমিও হতে পারে, আমার যেহেতু জানা নেই আগের থেকে, এটা বলাও ঠিক না আমার। তো তারা তাদের সেই জমি কিন্তু কলা গাছ লাগিয়ে রেখেছে। তবে রাস্তা এখনও পর্যন্ত পাকার কোনো সম্ভাবনা এখনও মেলেনি। তবে আমার মনে হচ্ছে এই চরটা, জিরাট চরটা পুরোটাই হচ্ছে কাঁচা রাস্তা। তো এখনও অনেকটা যেতে হবে, এখনও কোনো বাড়িঘরের কোনো সন্ধান পাইনি। যে অ্যাকচুয়ালি কটা বাড়ি আছে তাও জানি না, সেটা ভিডিওটার সঙ্গে থাকুন, আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন। তো দেখেন কতটা কাদা, তাই এক দিদিভাই সাইকেল ওই পাশ দিয়ে নিচ্ছে। আচ্ছা, আপনাদের কি এই কাদার জন্য এই রাস্তাঘাট বন্ধ থাকে নাকি? আপনার এই জিরাট চরে বাড়ি নাকি? ও আচ্ছা আচ্ছা, কোথায় গেছিলেন এদিকে জিরাট চরে? ও আচ্ছা, ওখানে কাজ করছেন কেউ আপনাদের, তাই তো? তো এখানকার রাস্তাটা দেখেন, মানে এখানে ট্রাক্টর যায়। আর বর্ষা যেহেতু আজকে হয়নি, তবে বর্ষা যে সময় হয়, আমার এদিক দিয়ে যেতে হবে, সে সময় কিন্তু এই জায়গাটার অবস্থাটা খুবই খারাপ হয়। কি অবস্থা দেখেন, সামনে গিয়ে আবার কাদা। তো বর্ষাকালে গ্রাম বাংলা এটা তো কমন ব্যাপার, এটা সাধারণ ব্যাপার। যারা শহরাঞ্চলে থাকে তাদের যেহেতু তারা কাদাটা খুব কমই দেখতে পান চোখে, তবে গ্রাম বাংলায় এই যে কাদাটা, এটাই গ্রামের ঐতিহ্য। বর্ষাকালে কাদা হবে না গ্রাম, তাহলে কেমন একটা গ্রামে আধুরা থেকে যায় ব্যাপারটা এরকম। আর সব থেকে বেশি ভালো লাগে যে এই সময় আর কিছুদিন পরে পাট জাগ দেবে। পাট জাগ দেওয়ার পরে সেই পাটের গন্ধ এবং যেই বর্ষা পড়লে যে মাটিতে একটা সোধা গন্ধ বেরোয়, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার গ্রামই বেশি ভালো লাগে, ওর জন্যই তো গ্রামের টানেই ছুটে যাই বিভিন্ন প্রান্তে। খুব ভালো লাগে আমার গ্রাম এক্সপ্লোর করতে। তো আরও কিছুটা হেঁটে আসার পর দেখেন আবার কাদা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই ঘাটটা কিন্তু একটা না একটা সময় বাঁধাই ছিল আর কি। এখানে কালো বস্তা দিয়ে বাঁধাই করা রয়েছে, তা সেখানে পুরোটা কিনা জানি না, এখানে কিছুটা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু ছিল বাঁধাই করা, নিশ্চয়ই নদী ভাঙন ক্ষয়ের রোধের জন্য। আর এখনও সেটা রয়েছে, আর উপরে গাছ জন্মে গেছে। তো এইবার হচ্ছে কনফিউশন হয়ে যাবে অ্যাকচুয়ালি বাড়িঘরগুলো এদিকটায় পাবো না এদিকটায় পাবো। তো এদিকটায় গিয়ে যদি না পাই, তাহলে আবার অনেকটা ফেরত এসে আবার এদিকটায় যেতে হবে। তো কি আছে কপালে, প্রথমে যাই এদিকে, চলুন। তো ডিসিশান একটু চেঞ্জ করলাম, এইদিকে গেলাম না। কিছুটা সামনে গিয়ে দেখছি যে পায়ের ছাপটা একেবারে কমই পাওয়া যায়। তো আমাদের ডিসিশান চেঞ্জ হয়ে অ্যাকচুয়ালি আমি ঢুকছি এখন এই দিকটায়। আশা করা যায় এদিকটায় লোকালয়ের চিহ্ন পেতে পারি। তো গঙ্গার পাড়ে দুই সাইডে খুব সুন্দর মনোরম কলা গাছের ছায়ার মধ্যে দিয়ে রাস্তাটা যদিও একটু কাদা, কিন্তু তবুও কিন্তু এই সুন্দর প্রকৃতিতে হেঁটে যেতে আমার ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। তবে এখানে কিন্তু মানে দু একজন রেসিডেন্সিয়াল, বিশেষ করে আগে যেই দিদির সাথে কথা বললাম, সেই দিদির সাথে কথা বলার পরে জানতে পারলাম যে বলে এখানে সবাই বেশিরভাগ পিকনিক টিকনিক করতে আসে বিভিন্ন সময়, সেটা বিশেষ করে শীতকালে।
তো এখনও কিন্তু সেই রাস্তা পার হয়নি, আপনাদের দেখাচ্ছি। দেখেন এই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তবে এরকম কতটা আছে জানি না, তবে এখানে বেশিরভাগই কিন্তু কলার চাষই দেখতে পাচ্ছি। আর রাস্তাটা বেশ চওড়া, এখানে ট্রাক্টর সমস্ত কিছুই যায়। তো চলুন। হ্যাঁ, গরমও পড়েছে খুব। ও দাদু ভালো আছেন? এক দাদুকে দেখলাম, ভালো আছেন? এটা কি আপনার জমি? কখন এসছেন সকালে? সকালে 5টা 4টেই? খাবার দাবার নিয়ে এসছেন নাকি? না, খাবার আনেননি? চলে যাবো। আচ্ছা, আপনার কি এই চরে বাড়ি? না, ও আচ্ছা আচ্ছা, আপনার জমি চাষ করতে এসছেন এই চরে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, কতখানি আপনার কলা বাগান? এই 10 কাঠা। 10 কাঠা? কি কলা এটা? এটা ওই দেশি কলা। ও আচ্ছা আচ্ছা, এটা আপনারা নিয়ে কোথায় বিক্রি করেন? এখানে তো পুরো লাইন ধরে দেখতে দেখতে আসছে, 1 কিলোমিটার ধরে পুরোটাই কলা বাগান, দুই সাইডেই। কলার চাষটা বেশি হয় নাকি এই চরে? এই বালি জমিতে কলা চাষ বেশি। ও আচ্ছা আচ্ছা, যেহেতু বেলে মাটি তার জন্য, তাই তো? আচ্ছা, তো আপনি এসছেন ভোর 4টের সময়। আপনার সাথে কেউ এসছে আর নাকি একা? না, একাই এসছি। তা খাবার দাবারও আনেননি? না, চলে যাবো বাড়ি। ও আচ্ছা, জল এনেছেন? না, তাহলে জল পিপাসা টিপাসা পেলে? জল লাগবে না। জল লাগবে না? দাদু খুবই শক্ত। ঠিক আছে দাদু, ভালো থাকবেন। তো একটা জিনিস খুব অবাক লাগলো, দাদু ভোর 4টের সময় এসছে, এখন বেলা বাজে 11টা, আর প্রখর রোদ্রু, মানে আমার ভীষণই কষ্ট হচ্ছে। আর এই একদম হাওয়া নেই, আপনারা বুঝতে পারছেন গাছের পাতা একদম কিন্তু নড়ছে না। হাওয়া নেই বলে কিন্তু গরমটা খুব লাগছে, আর আমি একদম রুমাল আনতে ভুলে গেছি। দেখেন এখানে আবার কাদা, কি অবস্থা। তবে যাওয়ার এখন উপায় রয়েছে, এবার লাফ মারতে হবে মনে হয়। তাহলে এই গ্রামবাসীরা যারা ওখানে আছে, ম্যাপে আমি দেখছিলাম 8-10টা বাড়ি আছে খুব সম্ভবত, জানি না সবকটাই বাড়ি কিনা। তো তাদের এই রাস্তাটা, মানে যে সময় তারা চলাফেরা করে, তাদের মানে রাত বেরাত তো খুবই সমস্যা হয়। তো এই ঠাকুমার হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, এই দেখেন সেলাইন দিয়েছে। এই ঠাকুমার রুগী মানুষ, তাও এই রাস্তায় হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে, এমন কঠিন পরিস্থিতি আপনাদের? হ্যাঁ, আমাদের এটাই কষ্ট। ইনি রুগী মানুষ, বয়স্ক মানুষ, হাতে সেলাইন দিয়েছে, ভর্তি নেয়নি, ঘামছেন তরতর করে। তাও যেহেতু যোগাযোগের ব্যবস্থার অভাব, তাই এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি যান, সাবধানে সাবধানে নিয়ে যান। তো এক কাকিমাকে দেখতে পাচ্ছি, ইনি কাজে যাচ্ছেন। আপনার বাড়ি এই জিরাট চড়েই তো? হ্যাঁ, প্রথম একটা বাড়ি, পরে বাড়ি আমার বাড়ি। ও আচ্ছা, এখানে কটা বাড়ি আছে আপনাদের? এখানে অনেকগুলো বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা, তা কোথায় কোথায়? 50 ঘর আছে। তাই? কোথায় যাচ্ছেন আপনারা? আমি এখন গঙ্গা পার হয়ে চাকদে যাচ্ছি। কাজ করতে? কি কাজ? হ্যাঁ, ওই আইসক্রিম গাড়ি টেনে টেনে নিয়ে আসবো, ওইখানে গাছতলা বসবো। ও, এখানকার লোকজনরা কি চাষবাস করে না এরকম ধরনের কাজ? চাষবাস করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কাকিমার ওই দাদা যাচ্ছে কাজ করতে। তো শোনা গেল এই ভেতর দিককারে 40-50টা মতো বাড়ি আছে। একটা গাছের নিচে দেখতে পাচ্ছি কতগুলো ছাগল রয়েছে, তার মানে ধারে কাছে বাড়িও আছে। যে বাড়ি একটা সবার এই জিরাট চরের সবার প্রথম বাড়ি। এই বাড়িটা কেউ থাকে না? না থাকে না? ছেলে বাড়ি ওইখানে, ওই এক বয়স্ক মহিলা থাকতো। ও আচ্ছা আচ্ছা, ছেলের কাছে থাকে, এখন শরীর খারাপ। ও আচ্ছা আচ্ছা, তো বাড়িটা তো পুরো ভগ্নদশা, ভেঙে পড়ে রয়েছে। তো প্রথম বাড়ি পাওয়ার পরে মিনিট 2 হাঁটা পথে তারপর কিন্তু আর 2-3টে বাড়ি দেখতে পাচ্ছি। কিন্তু বাড়িগুলো উনি যেরকমটা বললেন, পাটকাঠির বেড়া, উপরে টিনের ছাউনি, ঠিক এরকম ধরনের কিন্তু বাড়ির বৈশিষ্ট্য। আর এই গঙ্গার রাস্তার চরের পাশে এনারা শাক সবজি লাগিয়ে রেখেছেন। তো এখানে 2-4টে বাড়ি দেখাই যাচ্ছে। তো চলুন সেই বাড়ির লোকজনদের সাথে আমি কথা বলি। আর একটা ছোট্ট পুচকে দেখা যাচ্ছে, সবার প্রথমে এর সাথে কথা বলি। তুমি ভালো আছো? কোথায় গেছিলে? খেলতে গেছিলে? তোমাদের এই জিরাট চরে স্কুল আছে? স্কুলে পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে? বাহ, যাও খেলা করো। তো এখানকার বাড়িঘর অবস্থা দেখাচ্ছি। একটা কুল গাছের নিচে বাড়িটা দেখেন, একেবারে মানে কোনা তেসরাভাবে রয়েছে বাড়িটা। আর এ পাশেও একটা রয়েছে পাটকাঠির বাড়ি। তো এখানকার চরের বাড়ি বলে কথা, দুর্গমতার মানে সাক্ষ্য হচ্ছে এরা।
এই বাড়িতে মনে হচ্ছে কেউ নেই এখন, এমন একটা সময় নিশ্চয়ই কাজে টাজে গেছে। তো এখানে বেশ কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি, দেখেন এই একটা বাড়ি, বাড়িটার অবস্থা দেখেন ঠিক কেমন ধরনের। এটা পুরোটা পাটকাঠি দেওয়া। তো এই বাড়িতে মনে হচ্ছে কেউ নেই, দেখি সামনের বাড়িতে কেউ আছেন কি না। তো এই বাড়িতে এক দিদিভাইকে দেখলাম, একটু কথা বলে নিই। আগের যে দুটো বাড়ি দেখলাম, এনারা কোথায় গেছেন দিদিভাই? জানি না, কোথাও গেছে হয়তো মাঠে ঘাটে। কাজ, আচ্ছা আপনাদের এখানে কি কাজ বাজ করা হয় সবার বেশিরভাগ? ওই চাষবাস করে, খাসের জমি নেয়, কেউ খাজনা দিয়ে করে। মানে নিজস্ব জমি না তো না, আপনাদের? না, এটা তো পুরোটা পাটেও খাস জমি। করা যাবে না, পুরো খাসের জমি। ও আমরা আচ্ছা আচ্ছা। থাকিও খাসের জমিতে। আপনার আগে কোথায় বাড়ি ছিল? এখানেই ছিল, বাংলাদেশ থেকে এসেছে আমার শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা, সেটা তার মানে অনেক আগের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। তারপর এই যে ঝড় বর্ষা বৃষ্টিতে আপনাদের এই আগে দেখলাম একটা বাড়ি ভেঙে পড়ে রয়েছে, যেহেতু এই পাটকাঠি দেওয়া, উপরে টিন দেওয়া, তা হচ্ছে আপনারা এই মানে সেই সময় কোথায় যান যদি ঝট করে রাত বেরাত ঝড় বর্ষা বৃষ্টি হয়? তখন ঘরেই থাকি, কি করব। তখন ঝট করে যদি ঘরটার ভেঙে পড়ে, আপনাদের এই যে বাড়ির যে অবস্থা, এ তো পাটকাঠি দেওয়া, হ্যাঁ। আর কোনো পিলার টিলার তো নেই। না না, সব বাঁশের খুঁটি আর ওই পাকাটির বেড়া। তাহলে যদি ভেঙে পড়ে, তাহলে রাত বেরাত কোথাও গিয়ে শেল্টার কোথায় থেকে নেবেন? কোথায় গিয়ে নেবেন? নেওয়ার মতন যদি অনেক রাতে হয়, ওই বাড়িতেই থাকতে হবে কষ্ট মষ্ট করে। তারপর দেখা গেল ঘর পড়ে গেল, বেরিয়ে পড়তে হবে বাড়ির থেকে। তা বিপদও তো হয় তার মানে? বিপদ তো হবে, এখন মানে নিজে তো বাঁচতে হবে, ঘর বাড়ি থাক পড়ে কি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওইটা কে দাদা নাকি? হ্যাঁ, ও আচ্ছা, এই আপনাদের গরু আছে? হ্যাঁ, গরু আছে দুটো। ও আচ্ছা আচ্ছা, আর এ কি পড়াশোনা করে তো? হ্যাঁ, পড়ে। কোন ক্লাসে, কোন পড়ে পড়ে। কোন স্কুল এই তো কোথায়? শিশু শিক্ষা কেন্দ্র। তার মানে সেটা জিরাটের মধ্যে। দাদা ভালো আছেন? আসেন একটু কথা বলি। তো এটা হচ্ছে এই দাদার মানে বাড়ি। তো এই এই দিদিভাইয়ের সাথেই আমরা একটু আগে কথা বলছিলাম। আপনি মাঠে গেছিলেন তাই তো? আচ্ছা, আপনাদের এখানে হাসপাতাল কতটা দূর? আমাদের এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার। 5-6 কিলোমিটার। আর এই রাস্তা তো মানে বেশিরভাগই মাটিরই রাস্তা। হ্যাঁ, কোথাও আর এখানে তো ওই পাড়া পর্যন্ত যেতে হবে আমাদের, ঢালাই রাস্তা পেতে গেলে অনেকটা, প্রায় অনেক। হ্যাঁ, আমি তো 1 হেঁটে কিলোমিটারের এসেছি বেশি। তার মধ্যে আবার বর্ষাকালের এই যে কাদা, হ্যাঁ, মানে সাইকেল টাইকেল বা অন্য গাড়ি ঘোড়া কিছু নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই। আর বরঞ্চ আমাদের এই যে টলিগুলো আছে, টলিগুলো রাস্তা প্রচুর খারাপ করে দেয় আমাদের, প্রচুর পরিমাণে। ওই মানে যে চাষের যে সমস্ত ট্রাক ফ্রাকগুলো আছে, ট্রাকগুলো যায় ওই পাট ফাট লোড করে, খুব খারাপ করে দেয়, এখনো চলছে তো। হ্যাঁ, আমি আসার সময় দেখলাম ওই যে রাস্তাগুলো এমন কাদা, ওখানে হেঁটে আসার উপায় নেই। আচ্ছা, ওখানে আমি অনেক লোকজন দেখলাম যাদের দুই পাশে বেশিরভাগ, যেহেতু আপনাদের একজন বললেন আপনাদের এই মানে এখানকারেরই বাসিন্দা, হয়তো এই জায়গার না, পাশের, তার কলা বাগান আছে, এক দাদুর সাথে দেখা হলো। তা তিনি বললেন আপনাদের এই বেলে জমিতে নাকি কলাটা ভালো চাষ হয়, ধান টান অতটা বেশি। কিন্তু অন্য ফসল হয় না তো, ওই জন্য কলা গাছটা একটু লাভজনক বলে কলা চাষ করে। আচ্ছা, মানে এছাড়া আপনাদের এই জায়গাটা, এই যে আপনাদের এই জিরাট চর, এই চরটায় মানে কি, মানে সবাই আপনারা যারা এই চরের তীরবর্তী এলাকায় যারা থাকেন, এই যে এই গ্রামটায়, চরটায়, তো বেশিরভাগ কিসের উপর নির্ভরশীল আপনারা? আমাদের এখানে আমরা সব কিছু, আমাদের এখানে প্রচুর পরিমাণে লঙ্কা, পেঁয়াজ, রসুন সব চাষ হয়, প্লাস মাছ ধরে খাই। আচ্ছা, গঙ্গার মাছ, গঙ্গার ধারে মাছ ধরেও খাই। মৎস্য চাষিরাও তার মানে আছে? আছে, আমাদের মৎস্য কার্ড আছে। আমার আচ্ছা আচ্ছা, কার্ডও আছে? কার্ড ও আছে, আচ্ছা, বাহ। আমাদের মৎস্যজীবী থেকে কার্ড করেছি, আমরা মাছ ধরে খাই। আমার ওই মাসে মাছ ধরে সব জিনিস আছে আমার। তার মানে বাড়িতে মাছ টাছ কেনা লাগে না, এরকম একটা ব্যাপার তাই তো? না, মাছ কিনে খেতে আমাদের যে যে Season চাষ wise করে সেটা সে খায় না, সে বিক্রি করে অন্যটাই খায়, এটা সবসময় সব জিনিস। ও আচ্ছা আচ্ছা। না, আমরা মাছ ধরি সেটা খুব কম খাই, কিন্তু সেই মাছটা অনেক দাম, এবার আমরা যেটা কম দাম সেটা কিনে খাই না। আমাদের কিন্তু আমরা তো আর খুব ভালো নয়, আমরা তো মধ্যবিত্তের থেকেও একটু নিচে। হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো বুঝতে পারছি। মধ্যবিত্তও বলা যাবে না আমাদের কারণ আমরা একটু আপনাদের নিচের তো স্তরেই আছি। শুনলাম যে নিজস্ব জমি জমাও নেই, না, এগুলো ইয়ে সব করে নেই, খাসের জমি। খাসের জমিতে আপনারা থাকেন। আচ্ছা, তা আমাদের যদি কোনো কখনো বসতি নেই। সরকার বা কোনো কিছু ইয়ে করে, তা যদি কখনো তুলে দেওয়ার যদি ইয়ে করে, সেরকম কি তুলতে পারে আপনাদের? আমরা বিগত প্রায় 40 বছর ধরে বাস করছি এখানে, 40 বছর আচ্ছা, ধরে। 40 বছর হ্যাঁ, ধরে আছেন। আমাদের আচ্ছা, কোনো- কারেন্টটা এসছে কবে? কারেন্ট এসছে 2012 সালে। ও আচ্ছা, তো 2012 সালে আপনাদের কারেন্ট এসছে তাই তো? ও আচ্ছা আচ্ছা, এখান আমরা থেকে অনেক অ্যাপ্লাই করে, আমরা ডোরিং ফোরিং করে, তার সঙ্গে আমি যুক্ত ছিলাম। এই কারেন্ট আসার জন্য আমাদের 1 বছর পোল পুঁতে রেখে 1 বছর রেখে দিয়েছিল, 1 বছরের মধ্যে কারেন্ট আসেনি। তো তার আগে তার মানে কিভাবে চালাতেন আপনারা? তার আগে আমাদের কেউ কারেন্ট ছিল না, সব ল্যাম্পে চলতো আমাদের। সোলার টোলার কি ছিল সোলার নাকি? সোলার ছিল না আমাদের কোনোদিনই। আমরা ওই অনেকে সেই 12 ওয়াটের বোর্ডের যে ব্যাটারিগুলো, ওই ব্যাটারি কেউ ইউজ করতাম, 2-1 জনা তাও।
সবার বাড়ি নয়। তখন আমাদের এখানে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, সোলার তো কোনো দিনই আসেনি আমাদের এখানে। তার মানে আপনাদের যে জিরাটের যেখানে স্টেশন বা কি যেতে গেলে 5-6 কিলোমিটার 5 মতো? থেকে 6 কিলোমিটার, 5 কিলোমিটার হবে স্টেশন, আর হবে তোমার হসপিটাল 6 কিলোমিটার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মাঝখানে কোনো নদী পড়ে না? না, নদী পড়ে না আমাদের, শুধু নদীয়াতে যেতেই নদীটা পড়ে। মানে এমন একটা আপনাদের এই জায়গার ভৌগোলিক পরিবেশ ম্যাপটা দেখলে বুঝে যায় একদম সরু হয়ে গেছে যেখান থেকে আপনাদের রাস্তাটা আর কি, ওইটা যদি কোনো কারণে মানে গঙ্গা যদি বক্ষে নিয়ে নেয় তাহলে এটা পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে এই চরটা। এরকমই আমাদের এখানে একটাই রাস্তা বেরোনো, অন্য কোথাও অন্য কোনো রাস্তা নেই। নৌকোয় করে ওপারে যাওয়া যাবে, তাছাড়া আমাদের এখানে রাস্তায় বেরোনো। আর এই যেই ঘাট থেকে আমরা এসেছি মানে চাকদা রানীনগর ঘাট, তো সেখান থেকে আসার পরে ওইটা যদি কোনো কারণে ডুবে যায় বা বেশি বর্ষা হয় ওই পাশে দিয়ে নৌকা চলাচল শুনি বন্ধ থাকে। তার মানে হ্যাঁ, বন্ধ থাকে, তখন চাকদার সঙ্গে আপনাদের যোগাযোগ আর থাকে না। বন্ধ থাকে। তার মানে আপনাদের এইটা হচ্ছে হুগলির মধ্যে, এটা হুগলি, আর ওটা হচ্ছে নদিয়া, মানে নদী পেরোলে নদিয়া, এই পাশে আপনাদের হুগলি। তার মানে জিরাটের সাথে আপনারা যোগাযোগ করেন সবকিছু আমাদের জিরাটেই। ও আচ্ছা, আমাদের ডকুমেন্ট সব জিরাটেই, হুগলি জেলায় আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা বলাগড় থানা, হুগলি জেলা। বলাগড় থানা। তো পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। এটাকে এটা আমার মা। আপনার মা? তো ঠাকুমা ভালো আছেন? আছি কোনো রকমে। আচ্ছা, আপনাদের এই যে মানে যে সময় ঝড় বর্ষা বৃষ্টিতে, আপনি তো বয়স হয়ে গেছে খুবই, তা আপনার যে সময় অসুস্থতা বা কিছু হয় তা ডাক্তার দেখাতে কোথায় যান আপনি? ওই জিরাতে। জিরাটে 5-6 কিলোমিটার যেতে হয়, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এখানে কি বেশিরভাগ মানে হিন্দু মুসলিম এরকম সব আছে নাকি শুধু হিন্দু? মুসলিম না, সব হিন্দু, তাই তো? ওই আদিবাসী আছে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠাকুমা, ভালো থাকবেন তাহলে। তো ঠাকুমাদের হচ্ছে, আচ্ছা এটা কি আপনাদের রান্নাঘর নাকি? এই যে ঠাকুমাদের রান্নাঘর, কি পরিস্থিতি দেখেন, রান্না হচ্ছে এখানে, এই হচ্ছে পরিস্থিতি। আর এটা হচ্ছে শস্য মজুদের ঘর, তবে এখানে গ্যাস এসছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। আর ওনার হচ্ছে এইটা, ওই যে গরু উনি ঢুকলেন সেই গরু রাখার জায়গা। তো এই বাড়িটা দেখেন কেমন অবস্থা বাড়িটার। তো এই বাড়িতে খুব সম্ভবত কেউ নেই। তো এইবার গ্রামের ভেতর দিকে যাই, গিয়ে আরও বাড়ি তাদের মুখের থেকে তাদের জীবনটা কেমন কাটছে এই চরের মধ্যে তার একটা ধারণা বা বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করি। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এক ঠাকুমা রান্না করছে। ঠাকুমা ভালো আছেন? ঠাকুমা কি রান্না করছেন নাকি? তো এই যে হচ্ছে ঠাকুমা, কি রান্না করছেন ঠাকুমা? কি রান্না করছেন? পটল। ও, শুধু পটল? আপনার কে কে আছে ঠাকুমা বাড়িতে? আছে একটা মাইয়া। শুধু মেয়ে, ছেলে নেই? আর দাদু কি বেঁচে আছেন? মারা গেছে? তাহলে আপনার সংসার চলে কি করে? চলে ওই মাইয়াটা দুটো বাদাম তোলে, এটা ওটা মাইসেরটা করে কোনো রকম আর কি। আপনার মেয়ে বাদাম তোলে? ওই যে বাদাম লোকে উড়ে উড়ে থই না, হ্যাঁ হ্যাঁ, সেই কাজ করে। ওই ডাকে ওই করকে দিয়ে যাও। এই কাজ করে আপনার সংসার চলে? কি করব? কি কঠিন পরিস্থিতি। না কারেন্ট আছে বাড়িতে নাকি? কারেন্ট আছে, একটা লাইট জ্বলে। আপনার মেয়ের বয়স কত? আইবে না আমি দেখতে না, বয়স আমি কইতেই না কত বয়স, আমার এত সুস নাই। মানে ঠাকুমার মনে নেই যে তার মেয়ের বয়স কত। আচ্ছা, মেয়ে দিদি ভাইয়ের কি বিয়ে হয়ে গেছে না বোন? আমি জানি না। বিয়ে হয়ে গেছে, জামাই নাই, জামাই বাংলাদেশে চলে গেছে। মানে দিদিকে ছেড়ে বাংলাদেশে চলে গেছে? বাবা, আপনার এই কঠিন পরিস্থিতি থেকে মানে জামাইয়ের কি এখানেই বাড়ি ছিল নাকি বাংলাদেশ বাড়ি ছিল? না, বাংলাদেশে। বাংলাদেশ দেই নাই চালে। ও আচ্ছা, বাংলাদেশ থেকে এসে এখানে থাকতো। তারপর দিদিভাইকে বিয়ে করে এখানে আবার রেখে সংসার কতদিন করেছিল সে? ওই বছর কাছে। বছর 5-6। বাচ্চা কাচ্চা হয়েছে দিদিভাইয়ের? না। তারপর দিদিভাইকে রেখে চলে গেছে, তাই তো? কি কঠিন পরিস্থিতি ঠাকুমার, এই বয়সে রান্না করতে হচ্ছে তার মেয়েকে নিয়ে। তার মানে এখন ভাত রান্না করলেন আর পটলের তরকারি। আচ্ছা, আপনারা কি মাছ টাছ ধরেন নাকি? আপনার তো মনে হয় ক্ষমতা নেই দেখে বোঝা যাচ্ছে। আমাকে ওই পাড়ায় মাছ ধরে, কিন্তু আমরা এই গঙ্গার মাছ কোনোদিনও দেখিও না, খাইতেও পারি না, ধরতারি না কাম কামড়ে। আর কিনে খাওয়ার মতো পরিস্থিতিও তো হয় না মনে হয়। না, কি কঠিন পরিস্থিতি। এই তো এই অবস্থা।
ঠাকুমাকে কি জিজ্ঞাসা করবো আমি বুঝতে পারছি না, ঠাকুমার এমনি খুবই কঠিন পরিস্থিতি। করতেছে বাবা আক্তার না দিতে তো একটা জিনিস খুবই খারাপ লাগছে মানে এই ঠাকুমাকে দেখে, তার কারণ এই ঠাকুমার যে মেয়ে, সেই মেয়ের বিয়ে দিয়েছিল সেই দিদিভাইকে, বিয়ে দেওয়ার 3-4 বছর সংসার করে সেই জামাই বাংলাদেশে পলাতক হয়েছে, আর ঠাকুমা এখন একা। মানে আপনার বয়স কত? ঠাকুমার ঠিকঠাক মতো মনে নেই, দেখে মনে হচ্ছে 70 বছর মিনিমাম হবে, বা 70 বা সেরকম হবে, ঠাকুমা পুরোটা বলতে পারছেন না। আচ্ছা, আপনি কি বৃদ্ধ ভাতাটা এই সমস্ত কিছু পান কি? কিছুই পান না, আর জমি চাষ করার মতন এনার ক্ষমতা নেই। পাশে নদী রয়েছে, মাছ যে ধরবেন তাও উপায় নেই। তবে ঠাকুমার সংসারটা চালায় ঠাকুমার যে মেয়ে, সেই দিদিভাই লোকের যে সমস্ত জমি আছে, এখানে প্রচুর জমি আছে, সেই জমিতে বাদাম টাদাম তুলে তারপর সংসার চালায়। তো এই দেখে আমার কিন্তু খুবই খারাপ লাগছে। তবে আমি চেষ্টা করছি সামান্যতম কিছু হেল্প করার। আর আপনারা যদি বিশেষ করে কিছু হেল্প করতে চান তো অবশ্যই আমি ঠিকানা দিয়ে দেবো, কেননা এখানকার যে পরিস্থিতি বা অনলাইনে টাকা পাঠানোর মতনও কোনো পরিস্থিতি নেই। তো আপনারা সরাসরি সেখানে এসে দিয়ে যেতে পারেন, বা যদি আপনারা বিশ্বাস করে আমার কাছে দেন, সেই সমস্ত টাকা সাথে আমিও আরও কিছু নিয়ে এই ঠাকুমাকে এসে আমি তার পরিবারকে একটু সামান্য সাহায্য আর একটুখানি দ্বিতীয়বার করে যাব। তো ঠাকুমা দাঁড়ান, তো ভালো থাকবেন, ঠিক আছে, সাবধানে থাকবেন, আর ওই টাকা দিয়ে ওষুধ কিনে খাবেন, ঠিক আছে? ঠিক আছে। আর যারা যদি হেল্প করে তো অবশ্যই আমি এসে আপনাকে সেই সমস্ত টাকা সাথে আমার থেকেও আরও কিছু দিয়ে যাব, ঠিক আছে ঠাকুমা? ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, ভালো থাকবো, ভালো থাকবো। তো সামান্যতম আমি হেল্প করলাম, খুব ভালো লাগলো, আর হচ্ছে খুব খারাপও লাগলো। তো চলুন অন্য একটা বাড়ির দিকে যাই। তো এটা হচ্ছে সামনে আর একটা বাড়ি, তো চলুন এই বাড়িতে যাই। দেখুন এই বাড়িটা কেমন। ভালো আছেন আপনারা? আচ্ছা, ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা, আপনাদের এখানে মানে আপনার কি এটাই বাড়ি ছিল না শ্বশুর বাড়ি? এটা শ্বশুর বাড়ি। আগে কোথায় বাড়ি ছিল? আমার বাড়ি হলো নদিয়া জেলাতে। নদিয়া জেলাতে? নদিয়ার মেয়ে এখানে বিয়ে হয়েছে? তা নদিয়া ওই যে জায়গা, আর এটা চর এলাকা, এরকম দুর্গম পরিস্থিতি, কেমন লাগছে? ভালো লাগে, এখন কি করতে হবে, ভালো না লাগলেও মানিয়েই নিতে হবে আমার এই জায়গাটা এখন। আচ্ছা, এখানে যে সমস্ত ছেলেমেয়েরা তাদের পড়াশোনা করতে অসুবিধা হয় না? যে দূরে 4-5 কিলোমিটার তো নিশ্চয়ই যেতে হয়, স্কুল তো 4-5 কিলোমিটারের আগে স্কুল নেই। হলো জিরাটে সব, আর প্রাইমারি স্কুল আর তোমার অঙ্গনওয়াড়ি স্কুল এখানে এই চরের মধ্যে আছে? জিরাট চরে রয়েছে? হ্যাঁ, ওই লাস্টে রয়েছে। আর হাই স্কুল হলো জিরাটে, যেতে ও আচ্ছা, অসুবিধা হয়, বিশেষ করে বর্ষাকালে যেতে অসুবিধা হয়। হ্যাঁ, আমি সামনে আসার সময় দেখছিলাম যে ভীষণ কাদা এই রাস্তাটায়। আর এই পাশেও তো মনে হয় মাটিরই রাস্তা, সব মাটির রাস্তা, পাকা রাস্তার বংশ নেই, একেবারে পুরো মেন জিরাটের স্টেশন পার্শ্ববর্তী এলাকা ওই সব জায়গা দিয়ে। ওই অবধি হলো পাকা রাস্তা, তারপর তার পাকা রাস্তা নেই। আচ্ছা, আপনারা এই যে সমস্ত বিভিন্ন ফেস্টিভ্যাল বা অনুষ্ঠানগুলো, সেই সময় আপনাদের দেখা গেল সামনে দুর্গাপুজো, তা দুর্গাপুজোতে তো জিরাটে কি ভীষণ বড় দুর্গাপুজো হয়, তা আপনারা রাত বেরাত যে সময় আসেন বর্ষাকালে কাদাতে, কিভাবে সেই জিনিসটাকে মানে পরিস্থিতিটাকে মোকাবিলা করেন? যার জন্য আসে না কেউ, কষ্ট হয়, মানে সন্ধ্যাবেলায় ঠাকুর দেখে চলে আসে? ও আচ্ছা আচ্ছা। আপনাদের তার মধ্যে বাড়ি চলে আসতে হয়, এর জন্য রাতবেলা একা একা তো আসা তো যায় না এখান থেকে, কলা বাগানের ভিতর থেকে। হ্যাঁ, সবটাই কলা বাগান, পুরোটাই আপনাদের, পুরোটাই কলা বাগান। কলা মনে হয় কিনে খেতে হয় না নাকি? আচ্ছা, এখানে কি মাছ টাছ ধরেন? ওই পাশে তো গঙ্গা। অন্য লোকে ধরে, মানে আপনারা ধরেন না? ও আচ্ছা। তা আপনাদের সমস্যা হচ্ছে একমাত্র ওইটাই। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমি বলছি, সেটা হচ্ছে আপনাদের যে হাসপাতালও তো তার মানে 4-5 কিলোমিটার জিরাটে। সব জিরাটে। দাদা ভাই কি কাজ করেন? চাষবাস করে। এখানে চাষবাস করেন? ও আচ্ছা। তো এখানকার লোকজনরা কি মানে এখানে তো কাজের যে পরিস্থিতি, যা কাজের তো সেরকম ফেসিলিটি নেই, মানে বাইরে টাইরে বা মেন শহরের দিকে কি সবাই গিয়ে কাজ বাজ করে? যায়, অনেক ছেলে পেলে যায় বাইরে কাজে, দূরে। ও আচ্ছা আচ্ছা। বেশি দূরে বলতে কলকাতার ভিতরেই থাকে, কলকাতার দিকেই যায় কাজে, তার থেকে দূরে যায় না। ও আচ্ছা আচ্ছা। ওর জন্য এই চরটায় আপনারা এইভাবে, যাই হোক, এই চরে তার মানে আপনারা হাসি খুশি আছেন, নির্জন নিরালাতে সুন্দরভাবে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। চললাম তাহলে। তো এই আর একজনের বাড়ি ছিল, এই দিদিভাই, ওনার আপনার ওটা শাশুড়ি নাকি? ও আচ্ছা আচ্ছা। আরে হাওয়া ফ্যান চলছে? ও আচ্ছা, কাঁথা সেলাই করছে। বাহ, বাংলার একটা খুব সুন্দর ঐতিহ্য, যেটা শহরাঞ্চলে তো দেখাই যায় না। দিদা আমি আসছি,
আপনি কাঁথা সেলাই করছেন? আচ্ছা, এই একটা কাঁথা কতদিন লাগে সেলাই করতে? আচ্ছা, তা এই কাঁথাটা কি বিক্রি করেন নাকি না বাড়ির জন্য? বাড়ির জন্য। আমার বাড়ি এখানে না, নাতি জামাই বাড়ি আইছে, তার নাতির বছর আমার যে সিঁড়ে গেছে এটা ঠিক করে দাও, তাই করছি। আচ্ছা, নাতি বলছে, নাতি জামাই বলছে? নাতি নাতি বলছে। ও আচ্ছা আচ্ছা, তার কাঁথা তৈরি করছেন তাই তো? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আসছে বনগাঁ থেকে কাকিনার দূরে গাড়াপোতা, গাড়াপোতা লাইন। গাড়াপোতা বাড়ি? আমার বাড়ি বনগাঁতে। গাড়াপোতা কেউটি বেড়ায় স্কুলের দ্বারে। ঠিক আছে, ভালো থাকবেন। তো দেখেন, আমার বাড়ির পাশের এক দিদার সাথে পরিচয় হলো। চললাম, টাটা। আমার বাড়ি বনগাঁতেই, বনগাঁতে স্টেডিয়াম মাঠের পাশে। চললাম, টাটা। তো পরিচয় হলো একজনের সাথে, উনি কাঁথা সেলাই করছিলেন। তো ওনার বাড়ি গাড়াপোতা, বললেন কেউটিপাড়া। তো চলুন আরও গ্রামের ভেতর দিকটায় ঢুকি। এবার যেতে যেতে দেখলাম এখন চালা ভেঙে রয়েছে। কেন দিদি? এই কি ছিল এই চালাতে? ও লাউ গাছ এখন হয়ে গেছে কাজ না, ওর জন্য। এবার কি লাগাবেন? ওই লাউই বসবে আবার। ও আচ্ছা, আবার নতুন করে মাচা? হ্যাঁ, নতুন করে মাচা, এটা পচে গেছে তো ওই জন্য। বাবা, ওই টিনের মধ্যে ভেঙে চুরে পড়বে না তো ভেতরে? না না, পড়বে না। সাবধানে। ও ঝাড় দিচ্ছে, টিন পরিষ্কার করছে। মানে লাউ গাছটা এখান থেকে বাইয়ে দিয়ে টিনের উপরে ছিল নাকি? না, এখানেই ছিল, উপরেও চলে গেছে অনেক ডগা, ওই যে এইটার উপরে চলে গেছে অনেক ডগা। ও আচ্ছা আচ্ছা, চললাম, ভালো থাকবেন। আচ্ছা। তো একটা জিনিস দেখেন, এখানে তিল রয়েছে। এই গ্রামের বাসীরা এটা হচ্ছে লাল তিল চাষ করেছে, তবে তিলটা না ভিজে গেছে, তাই রোদ্রে শুকাতে দিয়েছে, বর্ষা হয়েছে। আর এখানেও কিছু শুকনো রয়েছে। তো চলুন, ওই পাশে আর বাড়ি নেই, তো এই সামনের দিকে আবার যাই, গিয়ে আরও দু একটা বাড়ি আছে। আপনাদের এই টোটাল এই যে চরটা, এই চরটায় কেমন ধরনের মানুষ বসবাস করে, তাদের মানসিকতা কেমন এবং তারা জীবনের সাথে কেমন সংগ্রাম করে, সেই সমস্তটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো আমার সঙ্গী হন, আমারও ভালো লাগবে। আপনারা দেখে যে সময় কমেন্ট করেন যে খুব সুন্দর হয়েছে, ভালো জায়গা, এত দুর্গম পরিস্থিতি, তো আমার সে সময় কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম জোশ কাজ করে, যার জন্য কিন্তু আমি এরকম আরও কঠিন থেকে কঠিন পরিস্থিতি, আরও বিভিন্ন জায়গায় যাওয়ার মানে যে আগ্রহ, সেটা আমার অনেক পরিমাণে বেড়ে যায়। তার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, আমার শ্রদ্ধা ভরা প্রণাম, ভালোবাসা রইল। তো এখানে হচ্ছে আর একটা বাড়ি, এই বাড়িরও কিন্তু একেবারে জরাজীর্ণ অবস্থা, একেবারে এই নদীর পাড়েই। হ্যাঁ, আমাদের এখানে খুবই কষ্ট। আচ্ছা, এই যে বন্যা বৃষ্টি হলে কষ্ট, খুবই কষ্ট। মানে বন্যা হলে কি জল টল উঠে যায়? হ্যাঁ, জল উঠবে তো অবশ্যই, জল তো উঠবে। তখন আপনারা কোথায় যান তাহলে? আমরা স্কুলে থাকি, হাই স্কুলে। হাই স্কুল মানে তো প্রায় 4-5 কিলোমিটার। হ্যাঁ, অনেকটা দূরে, ওই তো জিরাট। এই ওখানেই আপনাদের যেতে হয় এই লোটা কম্বল সব কিছু নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আর কতদিন পর বাড়ি ফিরতে হয়? ওই ধরেন 15 দিন 20 দিন এরকম। 15 দিন 20 দিন। আপনার বাড়ি কোথায় ছিল আগে? আমার বাড়ি, বাবার বাড়ি হচ্ছে মিলনগড়ে ছিল। মিলনগড়? আচ্ছা, মিলনগড় হচ্ছে গৌরনগর মিলনগড়। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আপনার এখানে বিয়ে হয়েছে, মানে চর এলাকারই বাসিন্দা। ওখানে একটা চর আছে তো, গৌরনগর চর, ওই সিবিসিএসসির ব্রিজের ওপাশে গিয়ে ওখানে 4-5টা পরিবার থাকে, ওই পার্শ্ববর্তী এলাকায় বাড়ি, মানে আপনার ওই পাশটায় বাড়ি। আচ্ছা, এখানে যে সময় বিয়ে হয়েছে আপনার কত বছর হয়েছে? আমার ধরুন এই 16 বছর চলছে। তাই যে সময় বিয়ে হয়ে এসেছিলেন ওখান থেকে এরকম দুর্গম চরে, তা কেমন লাগছিল আপনার? মানে কি, এখানে কারেন্ট ছিল না তখন আমার। আচ্ছা আচ্ছা, এখানে কারেন্ট কিছু ছিল না। আসেন একটু কথা বলি। আসেন না। এসছে তখন কারেন্ট ছিল না? কারেন্ট না, নাকি? কারেন্ট এসছে তাও ক বছর হলো? 10 বছর হয়েছে না, 10-12 বছর। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে যে হাওয়া, তো কারেন্ট লাগার কথা না, জানলা খুলে দিলেই মনে হয় হাওয়া, তাই না? হাওয়া থাকলে কি হবে? গরম লাগে, এমনি ঘরে ঢুকলে তো হাওয়া লাগে না। আচ্ছা, ওই পাশের দিকে জানলা টাল্লা যদি হতো তাহলে। আপনি কি রান্না করছিলেন? এই বাইরে রান্না করেন? না না, ওই ঘরে গ্যাসে করি, আবার কারেন্টেও করি। ও আচ্ছা, এই যে হচ্ছে আপনাদের ঘর, দেখাবো একটু। হ্যাঁ হ্যাঁ, তো এই যে হচ্ছে দিদি ভাইদের ঘর। আচ্ছা, ছোট সাইকেল কার? রান্না করি, আমার মেয়ের সাইকেল, এই তো ও আচ্ছা নাই আচ্ছা, উঠতে পারে। আর ওইটা হচ্ছে শোয়ার জায়গা। হ্যাঁ, আর এইটা? এইটাও শুই, মানে এটা উঠিয়ে রাখি। আচ্ছা, এটা হচ্ছে কি করছিলেন? শাক? এটা হচ্ছে বাটা করব। ও শাক বাটা, শাক না কি এটা? এটা হচ্ছে সেই শাক, ওই যে সেই বলে সেই ঘ্যাটকোল? হ্যাঁ হ্যাঁ, ঘ্যাটকোল আপনি চিনতে পারছেন না, আমি কাটা শাক দেখে চিনে ফেললাম। আর এই যে হচ্ছে দিদি ভাইদের রান্নার জায়গা, রান্না, ওই যে তবে ওইখানটাও গ্যাস এসছে। রান্না করি। দিদি ভাই, একটু গ্যাসের গন্ধ বেরোচ্ছে, চাবিটা দেখবেন তো অফ করা কিনা।
ওই পাশেরটা ওই পাশেরটা চালু আছে না, ঠিক আছে। তাই চালু করেছে। চালু করা, ওর জন্য গন্ধ বেরোচ্ছে। এরকম চালু রাখবেন না তো বিপদ হতে পারে। আর ওই আর এখানে যে হাওয়া, একটু আগুন টাচ পড়লেই আপনাদের এই যে বাড়িঘর সব ধরে যাবে। তো আমাদের গান বাজনা করে, মেয়েও গান করে ওর বাবাও গান করে। এখানে বাহ। থাকি, মেয়ের হচ্ছে গিয়ে মানে কিসে গান করে? আচ্ছা বাইরে আসেন একটু দেখি। MS স্টুডিও বললেই চলে আসবে মেয়ের গান। ইউটিউবে? ইউটিউবে না, মানে ওইটা হচ্ছে ছাড়া হয়েছিল মেদিনীপুর টিকরাপাড়ায়, গানে গেছিল ওইখান থেকে। ও আচ্ছা, MS স্টুডিওতে আপনার মেয়ে মানে কি গান করে? লোকগীতি না এমনি রবীন্দ্রসঙ্গীত? লোকগীতি, তারপরে বাউল সঙ্গীত সব কিছু। আচ্ছা আচ্ছা। উনি এখন ওই আপনার মেয়ে কিসে পড়ে? 9-এ? লাইনে উঠে। বাহ, খুব ভালো লাগলো। এরকম চরের দুর্গম পরিস্থিতিতে এসেও আপনাদের যে স্বপ্নটা মানে মানে যে আপনাদের পরবর্তী প্রজন্মের যে স্বপ্নটা, যেটা একটু এই রকম দুর্গম জায়গায় না থেকে বা বড় কিছু করার, এটা খুবই ভালো লাগলো দিদিভাই। তবে আপনি নিশ্চয়ই মনে হচ্ছে ভালো পড়াশোনা করেছেন আর কি। কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি? ক্লাস 9। আচ্ছা, আপনার মেয়েকে চেষ্টা করবেন সে যেন চাকরি বাকরি পায়, চেষ্টা করবেন। আচ্ছা, এটা কি দাদার গাড়ি নাকি? হ্যাঁ, ও, এই একটা গাড়ি আগে একটা কিনেছি। কি কাজ করেন দাদা? ওই মাঠে ঘাটে যায়, বাউল গানই করে। গান দাদা বাজনা তো এসে- মানে এই যত কীর্তন টির্তন এইসব হয়? কীর্তন না, বাউল। ও বাউল শিল্পী। আচ্ছা, দাদার নাম কি? রাজু রায়। রাজু রায়। বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে, তাই তো? সারা বিশ্ব ঘুরে বেড়ায় সব জায়গায়। তার মানে আপনাকে গ্রামে সবাই চেনে যে গায়িকার বউ। বাহ, খুব ভালো লাগলো দিদিভাই। ঠিক আছে, রান্না করেন, ভালো থাকবেন। তো এক দিদিভাইয়ের সাথে পরিচয় হলো। এই দাদা কিন্তু বাউল শিল্পী। আচ্ছা, এইটা কাদের বাড়ি? ও আচ্ছা, ওর যিনি কথা বলছিলেন উনি এখানেই থাকেন? ও আচ্ছা আচ্ছা। ঠাকুমা ভালো আছেন? ঠাকুমার কে, দাদু নাকি? ও আচ্ছা, ঘরে আসি। দাদু, দাদু ভালো আছেন? ভালো তো থাকবে, কি ব্যাপার কি? ভালো। আপনারা এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকেন কি করে তাই ভাবছি, যে এই যে দুর্গম পরিস্থিতি, আপনাদের একেবারে গঙ্গার পাশের চর, আপনাদের হাসপাতাল তো শুনলাম 5 কিলোমিটার, স্কুল হাই স্কুলও 4-5 কিলোমিটার, তারপর এই পাশ দিয়ে যেতে গেলে কাদার রাস্তা বোঝায়, বিশেষ করে বর্ষাকালে। আমি তাই ভাবছি যে আপনারা কি তাও এত সুন্দর জায়গায়, মানে এত কঠিন পরিস্থিতির জায়গায় এত সুন্দর হাসি খুশি আছেন, সেটাই আমার দেখতে আসলাম আপনাদের যে কেমন থাকেন। তবে আপনাদের ঘরগুলো এত জরাজীর্ণ কেন দাদু? মানে কি আর্থিক অভাব না? ভয় লাগে, মানে ঝড়ে উড়িয়ে নিয়ে যায় নদীর পাড়ের হাওয়ায়? নিচু করে করে। ও আচ্ছা আচ্ছা। আপনি কি কাজ করেন দাদু? আমি কোনো কাজ করি না এখন, বসাই। মানে আপনার ছেলে যে গান বাজনা করে? হ্যাঁ, গান বাজনা করে ছেলে। আপনি তার মানে ব্রাহ্মণ মানুষ? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? নিপেন রায়। নিপেন রায়। বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আর ঠাকুমা ভালো আছেন তো? আর সকালে রান্না বান্না হয়েছে? হ্যাঁ, খিচুড়ি। খিচুড়ি খেয়েছেন? বাহ, খুব ভালো লাগলো। মুগ ডালে খিচুড়ি রান্নালে খাওয়া হলো। খুব ভালো। তবে আপনাদের এই যে গেটটা, এইটা যদি খোলা থাকে তাহলে তো আপনাদের হাওয়ার কোনো অভাব নেই। কারেন্ট না থাকলেও চাপ নেই। এই যে যেমন কারেন্ট আছে, ফ্যান চলছে না, শুধু টিভি দেখছেন, হ্যাঁ, মানে একমাত্র যে কোনো সময় হাওয়া সারা বছর সব সময় থাকে, তাই তো? হাওয়া থাকে, তোমার কোনো কথা থাকে না তো। আচ্ছা, আমি এটা শুনেছি যে আসার সময় অনেকে বললেন এটা খাস জমি, তবে আপনাদের কখনো তুলতে পারবে না তো সরকার বা কেউ? না, না মনে হয়। আমার এখানে 50 বছর হয়ে গেছে। 50 বছর হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা। কেননা এত দিন ধরে এসে সংসার পাতলেন, তারপর যদি মানে এরকম কখনো হয় তাহলে তো সেটা সমস্যাদায়ক। আপনারা কোথায় যাবেন? আপনাদের তো মানে যাওয়ার জায়গা নেই। আর ওইখানে শেষ হয়ে যাবে। জমি জমা আছে আপনাদের নাকি? জমি ওই মাঠা ওই খাস জমি। মানে পয়সা দিয়ে নিয়ে তারপর চাষবাস না, করতে হয়? না, তাহলে এমনি খাসের তেল সরকার থেকে দিয়েছে, খাসের। ও আচ্ছা আচ্ছা। তাদের কি কোনো খাজনা টাজনা দিতে না, হয়? না, কিছু দেওয়া লাগে না। কিচ্ছু দেওয়া লাগে না, ওইভাবে আপনারা চাষ করেন। হ্যাঁ। তবে আপনাদের এখানে আরেকটা জিনিসও দেখছি প্লাস শুনলাম, এখানে শুধু বেশিরভাগ কলাই হয়, ধান টান খুবই কম হয়। হ্যাঁ, ধান হয়। ধান হয় ধান চাষ একবার হয়। একবার? ধান, পাট, ধনিয়া, কালো জিরে, তারপরে উচ্ছে, পটল, ঝিঙা সবই হয়। ও আচ্ছা আচ্ছা। ওই চেয়ারে বলবা নাকি? না না, বসবো না দাদু, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এগুলো তুলে কি করবে? এইগুলো তুলে আপনাদের সারা পৃথিবী দেখবে। তো দিদি ভাই আপনাদের জন্য একটা জিনিস বলছেন, যেহেতু দাদা হচ্ছে ভালো একতারা বাজায় নাকি দোতারা, আচ্ছা দোতারা বাজান এবং সাথে খুব ভালো লোকগীতি বাউল শিল্পী, স্টেজে পরিচালনা করেন, তাই দাদার সম্বন্ধে বলছেন আপনারা কাউর যদি এই সমস্ত এলাকায় বা এই যে হুগলি বা নদিয়া ডিস্ট্রিক্টে কাউর যদি দরকার হয় এই দাদাকে দিয়ে অনুষ্ঠান করাবেন, তো এই যে গ্রামে সবার মুখে মোটামুটি শুনছিলাম খুব ভালো নাম এই দাদার, রাজু রায় দাদার নাম।
তো দিদিভাই দাদার নাম্বারটা একটু বলছেন, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা 9002462180 আর একবার বলে দেন। 9002462180। আচ্ছা, ধন্যবাদ দিদিভাই। ওকে। তো এই দিদিভাইয়ের এই জিনিসটা মানে আপনারা শুনলেন যে দাদাভাই এত সুন্দর অনুষ্ঠান করে। তো আপনাদের কাউর যদি দরকার হয় অবশ্যই আমার এইখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন। তো আশা করি আপনাদের লোকগীতি এবং বাউলের খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। তো এক কি সুন্দর মোড়ে এসে উপস্থিত হলাম। দেখুন মোড়টা কত সুন্দর লাগছে দেখতে। ওই দিকে বাড়ি আছে, এই দিকে বাড়ি রয়েছে, আর রয়েছে এই একটা বাড়ি। তো সামনে এক দিদিভাই রয়েছে একদম সামনে। আর এখানে খুব সম্ভবত কোনো একটা পাখি ডাকছে, বুঝতে পারছি না। গাছের মধ্যে গাছে একটা বাসাও দেখতে পাচ্ছি। তো দেখেন একেবারে গঙ্গার পাড়ে এক দাদা হচ্ছে। দাদা আপনি কি কাজ করছেন? ওটা বাদাম। বাদাম কি চাষ করা হয় নাকি? ও আচ্ছা, এখানে যেতে গিয়ে আমি যদি স্লিপ কাটি তাহলে হ্যাঁ, তা সেরকমই ভাবছি। এই বাসে পা দেওয়া যাবে? এই যে বাদাম দাদা ধুচ্ছেন। আচ্ছা দাদা, এখানে শোনা যায় নাকি মরা টরা ভেসে আসে আপনাদের এখানে? একটু আগে মানে কি মানুষ মরা, কুকুর মরা? হ্যাঁ, কুকুর মরা এসেছিল, মানুষ মরা এখন আসেনি। এটা কুকুর মরা এসেছিল, প্রচন্ড গন্ধ ছিল, আমি উপরে চলে গেছিলাম। মানে যত যা কিছু মরা ফেলে এই যেহেতু টান বাক এই জায়গাটা এসে বেঁধে যায়, তাই তো? এখানে আটকে যায়। তা আপনাদের পরিষ্কার করতে হয় সেটা? হ্যাঁ, জল কমে গেলে পরিষ্কার করতে হয় না। ভাত না হলে তো গন্ধে তো ভাত টাত খেতে পারবেন না। খেতে পারে না, তারপর এখানে লোক বসে থাকে, বসতে পারে না, প্রচন্ড গন্ধ হয়। কঠিন পরিস্থিতি আপনাদের এই জিরাট চরের। আচ্ছা, আপনারা কি বেশিরভাগ মৎস্য চাষী নাকি? না না, টুকটাক ওই সরকারি জমি চাষবাস করে 10 কাঠা। হ্যাঁ, কারোর তো নিজস্ব জমি না, সব খাস। সব খাস জমি। আপনারও তার মানে সেই খাস জমি থেকেই বাদাম তোলা, তাই তো? খাস জমি। ও আচ্ছা আচ্ছা। এই বাদামটা নিয়ে কোথায় বিক্রি করবেন? এটা পাড়ায় আসবে। ও পাড়ায় আসলে সেখানে দিয়ে দেবেন, তাই তো? পাড়ায় আসলে। মাত্র এই কটা বাদাম হয়েছে? না না, আরো আছে বাড়িতে। ও অল্প অল্প করে নিয়ে এসছেন? ও আচ্ছা আচ্ছা, নিয়ে এসেছি। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের বাড়ি কোনটা? তো একজন মৎস্য চাষি মাছ ধরার জন্য বেরিয়েছেন। যেহেতু হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, এই সময় নাকি মাছ ভালো হয়, তাই এই জিরাট চর থেকে রওনা দিয়েছেন উনি মৎস্য শিকার করার জন্য। তো এই যে হচ্ছে এই বাড়ির দিদিভাই, এনার সাথে একটু কথা বলবো। দিদিভাই ভালো আছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, ওখানে একজন মাঝি বলছিলেন যে আপনাদের এই গঙ্গার পাড়ে, যেহেতু পাড়েই আপনাদের বাড়ি, অনেক সমস্যার সম্মুখীন তো হতে হয়, তাই এখানে নাকি অনেক মরা টরা ভেসে আসে। হ্যাঁ হ্যাঁ, এই তো কালকে তো গরু, বড় একটা গরু মরা ছিল। এই কি করবো, গন্ধে থাকা যায় না, ভাত দুধ খাওয়া যায় না, ঠেলা ফেলা দিল লাঠি। আচ্ছা, মানুষ মরা টরাও আসে সময়তে? হ্যাঁ আসে। মানে আপনারা টের পান? ই বাবা, কত দেখা মানুষ মরা আসে তাহলে। ই বাবা, এলাকা 5 জন মানুষ। হ্যাঁ, গলা কাটা কিনা এরকম গলা কাটা মানুষ মরা এখানে ভেসে আসে। তাহলে তা আপনারা সেই সময় কি করেন? ওই দেখে তো ভয় লাগে না আপনাদের? আর থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে, এখন কি করুম। কিন্তু তখন ওই কি করে বাধ্য হয়ে ঠেলা ফেলা দেয় লাঠি দেওয়া। পুলিশে খবর দেন কি? পুলিশের খবর দিয়ে কি হবে? কি আসে না? হবে? আসে না? মরাটা কি করবে, কার বাড়ির না কি? না, পুলিশদের তো এই জিনিসটা রেস্কিউ করার দায়িত্ব। তারা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে তারপর হচ্ছে রেস্কিউ করবে, এটা তো পুলিশদের দায়িত্ব। না, অত কেউ কেউ মানে ঘাড়ে নেয় না, মাথা ঘাড়ে নেয় না চাপ। দরকার নাই মরা, ও ঠেলা ফেলা দাও, যেখানে যাক যাক, আমার হলো কথা, এছাড়া কিচ্ছু না। আচ্ছা, আপনাদের এখানে যে কাদা রাস্তা, সেখানে যে সময় যে সমস্ত গর্ভবতী মায়েরা আছে, নিয়ে যেতে কি অসুবিধা? হ্যাঁ, অসুবিধা। এখন তো আজকে যদি বয়স্ক মানুষ একটা শরীর খারাপ হয়, হ্যাঁ কি করে নেবে? কাদা যেই পরিমাণে রাস্তা, আর বর্ষা তো সামনে, এই বর্ষাতে তো আপনাদের মনে হয় ভীষণ সমস্যা হয়। ভীষণ। এই যে মানুষের জিরাট যায়, ওই বাধ্য হয়ে যায়। 5-6 কিলোমিটার দূরত্ব তো। আপনাদের গ্রামে তার মতো মানে পাকা রাস্তাও নেই, সব যেখানে ঢুকছি সেখানে দেখছি কাঁচা রাস্তা চারিদিকে। কি পরিস্থিতি আপনাদের? আচ্ছা, আপনাদের বাড়ির লোকজন কি কাজ বাজ করেন? ওনার চাষবাস করে, কিন্তু ওনার 3টে হার খাওয়া, উনি এখন চাষবাস করতে পারেন। তাহলে আপনার সংসার চলে কি করে? ওর কাকা একটু চালায়, হয়তো একটু জমি আছে, হয়তো খাজনা খুজনা দিছে, ওইটুকুনিতে একটু চলে। এইভাবে আপনাদের সংসারটা চলে। আর এমনি এখানে যে বাড়ি আপনাদের, এই বাড়ি তো কোনো মানে খাস জায়গা তো আপনাদের নিজস্ব না? না। আচ্ছা, আপনাদের কি গঙ্গার পাড়ে বাড়ি কোনোবার ভাঙা টাঙা হয়েছে? ভেঙেছে? 4-5 বার। মানে বাড়ি ভেঙেছে? হ্যাঁ। কি করে? গঙ্গা নিয়ে গেছে। মানে ওই গঙ্গা ওই আরো ওই পাশটায় ছিল?
হ্যাঁ আমাগো বাড়ি ছিল অনেক কথা বলে, আমার তো পেয়েছে এইটা না, ওইদিকে যেখানে আসলেন যে করলাম না মরা হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ। একেবারে কলা বাগান শ্মশানের ছাড়ায়, ওখান থেকে। একদম ছাড়ায় অনেকটা দূরে, হ্যাঁ, হ্যাঁ, 2-2.5 ওইটা কিলোমিটারের একা বাড়ি বেশি। ছিল। বাড়ি ওখানে ছিল। বাড়ি ছিল, ভাঙতে ভাঙতে তারপর এখানে এখানটায়, সরেছেন। এখন এখানটা ভাঙলা আবার ওইদিকে যাম, কি করব? কি কঠিন পরিস্থিতি আপনাদের, মানে জীবন শুধু আপনাদের মানে পেছনে ভাঙা গড়ার খেলার মতো একটা ব্যাপার। কিন্তু কেউ যে একটু সাহায্য করবে সরকার থেকে সে তো দেয় না, সে তো কিন্তু দেয় না। আপনাদের এই পাশে তো হুগলি, এটা তো হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্টের জিরাট তো 4-5 কিলোমিটার, জিরাট যাওয়ার তো রাস্তা ভালো আছে। এই পাশে নদিয়াতে যাওয়ার জন্য আপনাদের হয়তো রাস্তা, যেহেতু নৌকা পথ, এটা দুর্গম পথ, সবসময় নৌকা চলে না, ওই পাশে জল হয়ে গেলে তো মনে হয় নৌকা বন্ধ থাকে শুনলাম। তো এই দিক থেকে তো আপনাদের সেটা উচিত ছিল সেখানকার লোকজনদের। তো যাই হোক, আমি এখানকার এই পরিস্থিতি মানে দেখে খুবই অবাক লাগছে। আপনার কি ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, আছে। পড়াশোনা করে? না কেন? না, ও পড়াশোনা করে কি হবে, কাজ করে আর যদি খাওয়াতে পারে ওর বাপরে। মানে পড়াশোনা করে নাকি আর্থিক ইয়ের কারণে নাকি? হ্যাঁ আর্থিকের জন্য। আর্থিক সমস্যার কারণে পড়াশোনা করে না, তাই তো? কি কঠিন পরিস্থিতি। কি করবে? এইটা হচ্ছে আপনাদের কি রান্নাঘর? হ্যাঁ, এটা রান্নাঘর, এটা বড় ছেলেটা একটু থাকে। আচ্ছা, আপনার বাড়ি কোথায় ছিল আগে, মানে বিয়ে হওয়ার আগে আর কি? বিয়ের আগে কালনা। কালনা, এই যে 108 শিব মন্দির ফেমাস জায়গা। ওই তো 100 না, ওইখানটা না, অত দূর না। বাড়িটা তোমার ইয়ে হল ছিল না, পূর্ণ সিনেমা হল। আচ্ছা, যাই হোক, আমি চিনি না, হতে পারে। হ্যাঁ, বাজার কলকাতা। আচ্ছা আচ্ছা। ওই সাইডটাই, রাস্তার ওই সাইড। তারপর যে সময় আপনার বিয়ে হয়ে এখানে আসলো, মানে আপনাকে নিয়ে আসা হলো, সে সময় তো এখানের পরিস্থিতি আরো খারাপ ছিল, কারেন্ট তো ছিল না মনে হয়? ওই বাড়ি একা থাকতাম, ফাঁকা বাড়ি, পুরো একা থাকতেন? হ্যাঁ। পাশে কোনো ইয়ে ছিল না? না, একটা বুড়ি ছিল, সেই ইয়ে কি জানো, ওই কি নাম জানো, পাগলার মা, একটা পাগলার মা ছিল। ফাঁকা বাড়িতে একাই থাকতাম। বাবা, আপনার ভয় লাগতো না? ভয় লাগতো, তারপরে কিচমিচি করতাম, আস্তে উল্টে যাবে ভ্যান। কয় বছর পর তারপরে এই যে এখানটা ভিটে করা ছিল, ওই যে এই বাড়ি ঘরটা, এই ঘরে। ওটাও কি ভেঙে গেছিল? হ্যাঁ। ওটা না, কিসে এটা ভেঙে নিয়ে গেছে গা। কে ভেঙে নিয়ে গেছে? আমার শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আপনাদের রান্নাঘর, তাই তো? এটা রান্নাঘর, ওইটা যে ভাঙাচোরা ঘর, ওইটা। হ্যাঁ, ওটা তো বেঁকে রয়েছে দেখছি। তো এটা হচ্ছে রান্নাঘর, একটু রান্নাঘরটা দেখালাম। কি বাদাম ভাজছিলেন নাকি? হ্যাঁ, খাইবেন তো, নেন, যে বেশি করে নেন। না না, বেশি করে নেব না, এই দেখেন। ভালো না, বেশি করে নেন। ও ভালো না বলে বেশি করে নেন? দিদি ভাই বলছি, মানে অ্যাকচুয়ালি অতটা ভালো না, না এনারাও এটা খাবেন, ভালো, খারাপ না। উড়াইছে তো। হ্যাঁ, লাস্টে ওঠানোটা বাড়িতে ভাজা করে তারপর খাওয়া হয়, তাই তো? মানে যে কটায় ছেলে পেলে খাইতে চায়, ওই কটাই ধরেন খাবে। আচ্ছা আচ্ছা, রাখা। এই তুমি পড়াশোনা করো না? কিসে পড়ো? এটা কে? ও আচ্ছা আচ্ছা, আপনার নাতনি পড়াশোনা করবে। আর এটা হচ্ছে আপনাদের আরেকটা ঘর, তাই তো? হ্যাঁ, এটাও ইয়ে ছিল, এটা বড় ছেলে থাকে। ও আচ্ছা, এখানে বেশিরভাগই তো দেখছি এগুলো কি বাদাম নাকি? হ্যাঁ, ওই কটা বাদাম। ও এগুলো বাদাম চাষ হয় এখানে বেশ, না? আর এই যে হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের অবস্থা দেখো কি অবস্থা, পুরো একেবারে এগুলো উই ধরেছে না? এগুলো উই ধরেছে না? উই ধরেছে এগুলো। কি কঠিন পরিস্থিতি এনাদের। তবে এখানকারের ঝড়াবে সেদিনকে ভাঙা নিয়ে যাবে আবার কি বলছেন এনারা, যেদিনকে ঝড় হবে সেদিনকে এটা ভেঙে পড়ে যাবে। আর এই সামনে এই যে নদী, এই নদীর এই হাওয়াটা কিন্তু ডাইরেক্ট এখানে এসে হিট করে। আর এই যে হচ্ছে এনাদের এই বাড়িটা দেখেন, এই বাড়িটা কিন্তু এক সাইডে বেঁকে রয়েছে, মানে ওই সাইডের দিকে হেলে রয়েছে বাড়িটা। এই হচ্ছে এখানকারের পরিস্থিতি। ছাড়বে তখন ভেঙে যাবে। কি কঠিন পরিস্থিতি এখানকারের। সরকারে দেবেও না পাকা ঘর, আর দেওয়ার দরকারও নাই। তো দিদিদের এখানে এসে একটা জিনিস খুবই খারাপ লাগলো, যে এনাদের কিন্তু বাড়ি, মানে এখানকারের বেশিরভাগই যারা চর এলাকার বাসিন্দা, আপনাদেরও তো বাড়িতে একটু আগে কথা বললাম, ওই পাশে আপনি ছিলেন, আপনাদেরও কি বাড়ি ঘরটার ভেঙে আবার নতুন করে করা হয়েছে, এরকম হয়েছে নাকি? এই দিদিদের বাড়ি কিন্তু প্রায় 4 বার ভাঙা হয়েছে। আগে যেখানে ছিলেন ইনি নির্জন, আপনাদেরও 4 বার? এই দিদিদেরও প্রায় 4 বার, সব একই পরিস্থিতি। মানে ওখানে উনিও বলছেন যে এই গ্রামে যারা এই চরে থাকেন, এই জিরাট চর, তো এই জিরাট চরে যারা এই চরের একেবারে তটের বাসিন্দা, তাদের কিন্তু বাড়ি মিনিমাম 3-4 বার ভাঙা হয়েছে। মানে এনাদের জীবন শুধু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গড়িয়ে নিয়ে যাচ্ছে প্রকৃতির রোষের কারণে, আর জায়গাও নিজেদের না। তো এই বাড়িটার অবস্থা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন এক পাশে হেলে আছে কিন্তু বাড়িটা। আর এইটা হচ্ছে একটা পায়রার খোপ, পায়রা কেউ পোষে নাকি? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা বাড়ি ছিল, সেই বাড়িটাও ভেঙে গেছে। আর এই যে হচ্ছে ওনাদের পিছন দিকটা। তবে এখানে
যে জমিগুলো আছে সেই জমি একেবারে চাষের অনুপযোগী, একমাত্র বাদাম চাষ আর মনে হয় না না হয় সব চাষ, লঙ্কা চাষ, তোমার সরষা, ধইনা, রসুন, এগুলো হয়। এই সব চাষ হয়। ও আচ্ছা আচ্ছা, আপনারা তার মানে শুধু বাদাম চাষ করেন তাই তো? না বাদাম না, রসুনও করি কয়টা অল্প করে, তারপরে বাদাম করছে এই বছরে, ওই যে এখন উড়ানো হয় নাই, তারপর ধইনা করে, সরিষা করে, অল্প অল্প করে করে। ও আচ্ছা আচ্ছা, মানে সব ফসলই হয়, আর তো তোমার ধান করি নাই। ও আচ্ছা আচ্ছা। এই দেখো পুচকেটা বাদাম খাচ্ছে, আমি ওখান থেকে নিলাম না, এই পুচকেটার কাছ থেকেই দুটো নিই। এই তো ভালো লাগবে না। চললাম, ভালো থাকবেন আপনারা সবাই, সাবধানে থাকবেন। তো এই হচ্ছে গ্রামের রাস্তা, বেশিরভাগ রাস্তা কিন্তু কাঁচা, আর এইটা হচ্ছে অনেকক্ষণ পরে এসে একটা দোকান দেখতে পেলাম। আচ্ছা আপনাদের এই যে হচ্ছে জিরাট চর, এই আচ্ছা এই চরের এইটা কি একদম একটাই দোকান নাকি? আচ্ছা আপনারা এই দোকানের মালপত্র কোথা থেকে কিনে আনেন? চাকদা থেকে। চাকদা থেকে মানে তো গঙ্গা পার হতে হয়। ও আচ্ছা, জিরাট তো 5-6 কিলোমিটার এখান থেকে। না না, চাকদা জিরাট একই, স্টেশন যতটা দূর এখান থেকে ওই জিরাট একই দূর। ও আচ্ছা, আমি শুনলাম আপনাদের এখানে নাকি অনেক মরা টরা ভেসে টেসে আসে, তা মানুষ মরা টরাও নাকি আসে শ্মশানে পুড়িয়ে? এখন বর্তমানে বেশি একটা আসে না, মানে বছর 4-5 আগে আসতো। ও আচ্ছা আচ্ছা, মানুষ মরা আসতো তখন তাই তো? তা সেই সময় পরিষ্কার কারা করতো, মানে ঢিলের মেলে দেওয়া? আমাদের এখানে অসুবিধা হলে এখানে ধরেন বাঁধলো তো, আচ্ছা যে কোনো মরাই হোক, আমাদের এখানে গ্যাস চলে আসে, লগা দিয়ে ঢিলে নিতে হয়। আর যারা মৎস্য চাষিরা আছে তারা তো মানে খবর টবর দেয়, যারা নদীতে মাছ টাছ ধরতে যায়। এখানে প্রায় মাছ ধরে, গঙ্গা চাকে সবসময় থাকে। ও আচ্ছা আচ্ছা, এইভাবে আপনাদের চলছে। তার মানে আপনাদের এই একটা দোকান আর সামনের দিকে একটা দোকান আছে তাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই। এই যে হচ্ছে গঙ্গার তীরবর্তী এলাকায় কাকুরা হচ্ছে চাষবাস করে তারপর এই জায়গায় কি বিশ্রাম নেওয়ার জন্য এসেছেন নাকি? বিশ্রাম, হ্যাঁ অবশ্যই, বিশ্রাম না নিয়ে কি করবো, মাঠ আচ্ছা থেকে শুনেছি যে আপনাদের এই যে চর প্রান্তে, যেহেতু এই জিরাট চরে আপনাদের বাড়ি, তো এই চরের এই দুর্গমতা মানে সাক্ষী আপনারা অনেকবার হয়েছেন, কষ্ট অনেক হয়েছে, অনেকবার নাকি বাড়িঘরও ভাঙা হয়েছে। হ্যাঁ বাড়িঘর প্রচুর ভেঙেছে, প্রচুর, কয়েকবার ভেঙেছে, এবং 2000 সালে বন্যায় এই চালের উপর দিয়ে জল। ও বাবা, এই তো দেখতে পাচ্ছেন তো, এই তো নদী বাঁধ হয়ে যাবে, এইটুকু আছে। আর বর্ষায় তো আপনারা হাঁটতে পারবেন না মনে হয়, যা কাদা ওখান থেকে দেখলাম। এখানে কাদা হয়ে যাবে, রাস্তার হাল। আপনাদের এই টোটাল জিরাট যাওয়ার জন্য যতটা রাস্তা, টোটাল রাস্তাই তো দেখছি এরকম কাঁচা গ্রামের মধ্যে। হ্যাঁ গ্রামের মধ্যেটা কাঁচা, ওই দিক দিয়ে কিছুটা হয়তো পাকা আছে। সামান্য। আপনি কোথায় গেছিলেন? আমি মাঠে গেছি। কি কাজ করতে? আমি এই কি করব, গরুর দুটো ঘাস আনি, এই যে বাচ্চা দুটো তো খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে গরু। হ্যাঁ ও দুটো ঘাস আনলাম। আচ্ছা, বাড়িঘর যখন ভেঙে যায় তখন আমি একজন কর্মসংস্থান হারিয়ে ফেলেছি। মানে নিজের নিজের কর্মসংস্থানটা। কি কাজ করতেন আগে তাহলে? আগে এই চাষবাসই, মানে একটা জায়গায় বাড়ি যে সময় আগে ছিল সেই জায়গায় মোটামুটি গুছিয়ে একটা তৈরি করার পরে আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি ভেঙেছে। কি আগে ছিল খড়ের চালা। আচ্ছা, এখন ওই সামান্য মানুষ হয়তো বলে খড় পাওয়া যাচ্ছে না, তাই এখন দুটো একটা টিন কিনে করা চালা। আগে তো খড়ের চালা ছিল, এটাকে কষার বলা হয়। ও আচ্ছা আচ্ছা, সেই কষার দিয়ে চালা করতে হতো, বাঁশের দিয়ে ডালপালা কেটে কুটে চালা তৈরি করতে হতো। দেখেন কি পরিস্থিতি এখানকার মানুষের। আপনার বাড়ি এখানেই নাকি? হ্যাঁ আমার বাড়ি, মানে যখন তো কাকু একটা জিনিস বলছে, যারা এই গঙ্গার ভাঙনে থাকে তারা সবাই হাসি খুশি থাকে, এই শত কষ্ট দুঃখ নিয়েও আপনারা সবসময় হাসি খুশি। হয় না, কেননা হয়তো দেখা গেলো কেউ দুটো মাছ ধরে, যাই পাক, সে চিংড়ি চুনোপুটি যাই পাক, সেইগুলো ধরে মানুষের সাথে একটু বাজারে ঘাটে যাওয়া, মানুষের সাথে আলাপ পরিচয়, মানে খুবই ভালো থাকে। ভালো। তো এটা কিন্তু খুব ভালো লাগছে যে এখানকার মানুষরা এত দুঃখ কষ্টের মধ্যে দিয়েও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি, 4-5 বাড়ি ভাঙা, প্রাকৃতিক বিপর্যয়, সমস্ত কিছু মানে উপেক্ষা করার পরেও 8-10 বার মানে তাও এনাদের মুখে কতটা হাসি দেখেন, এত সরল সাদা মন, মানে কতটা হাসি খুশি থাকে এরকম দুর্গম পরিস্থিতিতেও। এখান থেকে কিন্তু আমাদের জীবনের অনেক কিছু শিক্ষা এনাদের থেকে আমরা পাই, যে জীবনের সমস্ত কিছু মানে সব কিছু পাওয়াটাও কিন্তু সব কিছু না, যে জীবনে সব কিছু না থেকেও যে হাসি খুশি থাকা, সেটাই এনাদের কাছ থেকে আমাদের শিক্ষা। তবে কাকু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, ভালো থাকবেন। তো এই ছিল এখানকার পরিস্থিতি।
বা হুগলির জিরাট চরের পরিস্থিতি। তো কেমন লেগেছে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ও আর একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু আমার পারকতার সাধ্য অনুযায়ী সামান্যতম হেল্প করেছি। আর ওই যে একটা ঠাকুমা দেখলাম যার কেউ নেই, তার শুধুমাত্র একটা মেয়ে আছে, তাকে যদি আপনারা হেল্প করতে চান আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি সম্পূর্ণ ঠিকানা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে নিজে গিয়ে হেল্প করতে পারবেন। আর আমার সাধ্য মতো আমি হেল্প করেছি, আর আপনারা যদি আমার কাছে পাঠান তো আমি গিয়ে সেখানে আবার হেল্প করে আসবো, এবং আমার নিজের থেকে আরও সামান্য কিছু একটু হেল্প করে দিয়ে আসবো। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।